বাংলাদেশের এই যে ২৪-এর গণ অভ্যুত্থান, ঐতিহাসিক অভ্যুত্থান, আমাদের এত হাজারো শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ। তার মূল স্লোগানটা ছিল তার বৈষম্যহীন বাংলাদেশ চায়। ইতিহাসের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে যখন জনগণ উত্থিত হন তখন সে তার অনার্জিত কিংবা আগে যে লক্ষ্য তারা অর্জন করার জায়গায় গিয়েছিলেন, আকাঙ্ক্ষা স্বপ্ন দেখেছিলেন, সেগুলো যদি অর্জিত না হয় সেই লক্ষ্যকে সে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্ম। যে কারণে আমরা ১৯৭১ সালের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নাগরিকদের জন্য, তার ভিত্তিতে একটা রাষ্ট্র ২৪-এ এসে তার আবার নতুন করে হাজির হতে দেখে বৈষম্যহীন বাংলাদেশ। ঠিক এই মুহূর্তে ঢাকা শহরে কয়েকদিন আগে করাইল বস্তিতে একটা আগুন লেগেছে। ৫-৬ দিন হলো, এখন পর্যন্ত সেখানে মানুষেরা খোলা আকাশের নিচে থাকেন, রাত কাটান। হ্যাঁ, কিছু খাদ্য চিকিৎসার ব্যবস্থা, তারা আছেন কারণ তাদের উপযোগিতা আছে। তারা আছেন যে আমাদের এই কোট আনকোট সভ্য জায়গাটা, সমাজটা, ব্যবস্থাটা চলে তাদের কারণে। তো এত উৎকট ভাবে বৈষম্যটা সামনে হাজির আছে, যেটাকে অ্যাড্রেস করা, এবং সরকারের দিক থেকে তেমন কোনো উদ্যোগ নাই। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, জিজ্ঞেস করেছি যে সরকারকে আপনারা দেখতে পাচ্ছেন নাকি, সরকার কি কি ভূমিকা নিচ্ছে। বলে সরকারকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, বিভিন্ন সংগঠন বেসরকারি জায়গা আছে। তো এই বাস্তবতাটা আমাদের এখানে জাজ্বল্যমান। সে কারণে যখন আমরা অর্থনীতির কথা বলি, কিভাবে বিনিয়োগ হবে, নতুন কর্মসংস্থান হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র বাড়বে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটা বিষয় খুব খেয়াল রাখা দরকার। অর্থনীতিতে পুঁজি যেমন আছে তেমনি শ্রমও আছে। শ্রম কিংবা যারা শ্রম দেন, শ্রমিক, যারা উৎপাদনের আসল কারিগর, তাদের যদি উন্নতি না ঘটে, ব্যবসা বাণিজ্য এমনি এমনি বিকশিত হয়ে যায় না। দৃষ্টিভঙ্গিটা দুই দিক থেকে হতে পারে, শুধু ক্যাপিটালের স্বার্থের জায়গা থেকে, আবার আসলে এই ক্যাপিটাল মানে যে একটা সম্পর্ক, এর মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শ্রম, সেই জায়গাটাকে আমরা আমাদের নীতি নির্ধারণের জায়গায় আনতে পারি, যেটা আসলে আরো বৃহত্তর অর্থনীতিকে তৈরি করতে পারে। ফলে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিনিয়োগের মধ্যেও বিভাজন আছে। আমরা কি ধরনের টেম্পোরাল ডেফারমেন্ট তৈরি করছি, আমরা কোন কোন খাতে বিনিয়োগ করছি যা আসলে দীর্ঘমেয়াদে আমাদেরকে সত্যিকার একটা ভিত দেবে। বাংলাদেশের শিক্ষা নিয়ে অনেকেই আলোচনা করেন, প্রায়োরিটি ইত্যাদি। কিন্তু এই দেশে যে কোনো একটা বিপ্লবী সমাজের বৈশিষ্ট্য ছিল যে প্রথম ৩ থেকে ৫ বছরের মধ্যে একটা শিক্ষাকে বদলে দেওয়া, কেন ওইটা তার স্থায়ী ভিত্তির জায়গা তৈরি করে। আমরা ৫৪ বছরে, মানে এখন ইন্টারমিডিয়েট পাশ করে গুণ যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে প্রশ্ন করলে ঠিক মতো উত্তর দিতে পারেন না। এই জায়গায় তো আমরা এসে দাঁড়িয়েছি। আমরা বিরাট অর্থনীতি তৈরি করতে চাচ্ছি এই সময়ে, যখন তথ্য প্রযুক্তি, বিভিন্ন ধরনের প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে যেটা ধার কাছে পৌঁছানোর মতো অবস্থা নেই। এইবারে যে ফেল করলো, তার মধ্যে সবচেয়ে বেশি ফেলের সংখ্যা হচ্ছে তথ্য প্রযুক্তি এবং ভাষাতে, যে দুটো এখন আমাদের জন্য অত্যন্ত জরুরি প্রসঙ্গ। আমরা যে জায়গায় বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে এটা কি খুব অসম্ভব যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের প্রত্যেকটি শিশু রাষ্ট্রের খাতে শিক্ষার ব্যবস্থা করবে, এবং সেটা একটা মানসম্পন্ন শিক্ষা হবে, যে শিক্ষা একদিকে তাকে মানবিক করবে, অন্যদিকে তাকে দক্ষ করবে। এবং এইটার জন্য যে বিনিয়োগ, সেই বিনিয়োগে যেমন শিক্ষার মানের প্রশ্ন আছে, তার অবকাঠামোর প্রশ্ন আছে, সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যারা শিক্ষা দিবেন সেই শিক্ষকের মান আছে কিনা সেই শিক্ষা দেওয়া। শিক্ষকের মান থাকতে হলে তার নিজের জীবনের মর্যাদা সেই জায়গায় প্রতিষ্ঠিত হবে।
শিক্ষকের মর্যাদা, তার বেতন স্কেল, এগুলো স্বতন্ত্র জায়গায় দরকার হবে। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটা পেশার চাইতে বড় কিছু। এখন এই যদি দৃষ্টিভঙ্গি না থাকে, 12 ক্লাস পর্যন্ত আমরা যদি রাষ্ট্রের খাতে আমাদের শিশুদেরকে শিক্ষিত করতে না পারি, দক্ষ করতে না পারি, কতজন উচ্চশিক্ষা যাবে, মানসম্পন্ন উচ্চশিক্ষা কিভাবে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ পরিকল্পনা। কিন্তু এই 12 ক্লাস পর্যন্ত পড়া মানে এমন জায়গা যে সে আর 1 বছর 2 বছর এমন কতগুলো প্রশিক্ষণের জায়গায় যাবে যেটা তাকে কাজের জন্য প্রস্তুত করবে। আমাদের যা বরাদ্দ দরকার রাষ্ট্রের প্রাথমিক অগ্রাধিকার সেই জায়গায় হবে, সেটা যদি হয় অন্যতম প্রাথমিক অধিকার মানুষের খাদ্য, মানুষকে বাঁচিয়ে রাখা, সেটা তো সবার আগে সবসময় প্রয়োজন। কিন্তু এইটা যদি পরিকল্পনার জায়গা আমাদের থাকে, তাহলে আমরা 5 বছরে কোথায় পৌঁছাবো, 10 বছরে কোথায় পৌঁছাবো, এবং আমরা দুনিয়ার চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করব, সেইটা অত্যন্ত জরুরি বিষয়। এখন হতে পারে কেউ মনে করতে পারে এটা কি অর্থনীতির আলোচনা? অবশ্যই অর্থনীতির আলোচনা। যারা এইটাকে বাদ দিয়ে অর্থনীতি চিন্তা করেন তাদের মায়োপিক দৃষ্টি দিয়ে আধুনিক বিশ্বের কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না। দ্বিতীয় জায়গা আমরা বলতে চাই যে সাধারণ মানুষের যদি আয় না বাড়ে, তিনি যে উৎপাদন করেন, তিনি যে উৎপাদনের ক্ষেত্রে ইনসেন্টিভ না পান, ওই প্রেরণা তার না থাকে, তাহলে ওইটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়বে। আমাদের কৃষি বলেন, আমাদের সাধারণভাবে শ্রমজীবী মানুষ বলেন, তাদের জীবনের যে সংগ্রাম প্রতিদিন বেঁচে থাকার জন্য করতে হয়, সেখানে তার ইনসেন্টিভ নাই। একজন ব্যক্তির হাতে, এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু এটাও বলতে হয়, যত লক্ষ লক্ষ কোটি টাকা জড়া হোক না কেন, আমরা যদি সাধারণ মানুষের আয় না বাড়াতে পারি, কোনো বাজারও তৈরি হবে না। সুতরাং আমরা যখন সাধারণ মানুষের আয়ের কথা বলি, আমরা যখন ওইখানে বৈষম্য কমানোর কথা বলি, তার মানে হচ্ছে যে আসলে ইট ইজ এ গুড ইকোনমিক্স। এই জায়গাটা যদি আমরা নিজের পায়ে দাঁড়িয়ে শক্ত অর্থনীতি হিসেবে আবির্ভূত হতে পারবে না। আমরা বড় হতে পারি এই দিক থেকে যে আমাদের দেশে শ্রম আছে, সস্তা শ্রম আছে, আমরা হয়তো ইন্টারন্যাশনাল ক্যাপিটালের, ডিভিশন অফ লেবারের একটা বড় এক্সপ্লয়টেশনের ক্ষেত্র হতে পারি। সেটার জন্য সাথে সাথে আরো অনেক কিছু আসবে। তারা তাদের পুঁজির নিরাপত্তার জন্য আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থেকে শুরু করে আমার মর্যাদাকে গলা টিপে ধরবে। আর আমরা যদি আমাদের নিজেদের অর্থনীতি, জাতীয় অর্থনীতির ভিত তৈরি করে আন্তর্জাতিক সম্পর্কে যুক্ত হই, আমরা আমাদের জায়গা ঠিক করতে পারবো। এবং সেইটার ভিশন তৈরি করা জরুরি, এবং সেটার ভিশনের প্রথম